অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই, অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনাকে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা। অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক ভুট্টা চাষ। লাভজনক কোয়েল পালন। পোনা মাছ চাষের অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গে যে তন্ডুল শস্যটির চাষের এলাকা ক্রমশ বাড়ছে সেটি হলো ভুট্টা। তন্ডুল শস্য হিসেবে এবং পোল্ট্রি ও প্রাণী খাদ্যের উপাদান হিসেবে ভুট্টার চাহিদা আছে। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের প্রগতিশীল চাষী সঞ্জীব ঘোষ কয়েক বছর ধরে ভুট্টা চাষ করছেন। বছরের বিভিন্ন মরশুমে ফসলটির চাষ করেন। ভুট্টা চাষে কৃষক তার অভিজ্ঞতার কথা জানালেন। এই চাষটা করতে গেলে পারে প্রথমে চাষ দিতে হবে ট্রাক্টর দিয়ে, আপাতত দুয়ার দিতে হবে জমিটায়। দেওয়ার পরে সেই জমিটায় চাষ দেওয়ার পরে বিঘে প্রতি 30 কেজি 10-26 দিতে হবে। দেওয়ার পরে সেটাকে মই দেওয়ার পরে বসিয়ে দিতে হবে। কৃষি দপ্তর থেকে আমাকে এই বীজটা দিয়েছে, DMRH 1301 এই বীজটা আমাকে দিয়েছে। এটা আমাকে চাষ করার জন্য দিয়েছে। তো বীজটা খুব ভালো ফল পেয়েছি। বিঘে প্রতি 3 কেজি 400 গ্রাম লাগে। মেল আর ফিমেল দু রকমের আছে। ফিমেলটা হচ্ছে প্রথমে লাগাতে হয়, একটা ফিমেল দেওয়ার পরে 3টে করে মেল লাগাতে হয়, এরকম পরপর। কিন্তু শেষে গিয়ে আবার তোমাকে ফিমেল দিয়ে শেষ করতে হবে, তাহলে ভুট্টা গাছের যে দানাগুলো খুব সুন্দরভাবে হবে। যে বীজটাকে আগে শোধন করে নিয়েছি, চওড়ায় 1.5 ফুট আর লম্বায় ওটা 1 ফুটে 3টে করে গাছ বসবে। সেটা বসানোর পরে সেটাকে মই দিতে হবে। কিছুদিন পর গাছটা যখন বেরোবে, গাছটা বেরোনোর পরে ছোট ছোট যখন হবে তখন তাকে নিম তেল ব্যবহার করতে হবে প্রথম থেকে। যখন গাছটা মোটামুটি 8 ইঞ্চি মতো হবে তখন কুপিয়ে দিতে হবে গাছ করাকে। প্রত্যেকটা ফাঁকে ফাঁকে কুপিয়ে দেওয়ার দরকার। কুপিয়ে দেওয়ার পরে সেটাকে জল দিতে হবে। যখন মানে হেঁটো অবধি হবে, মানে মোটামুটি 2 ফুট করে হবে, তখন সেই গাছটাকে জল দিতে হবে, জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই জলটা দেওয়ার পরে তাতে বিঘে প্রতি 20 কেজি ইউরিয়া আর 20 কেজি মতো 10-26 আর 2 কেজি করে বিঘে প্রতি অনুখাদ্য দিতে হবে। গাছে যখন হালকা দেখতে হবে পোকা লাগছে তখন পোলার বা আরো নানা রকমের কীটনাশক ওষুধ আছে, ওর সঙ্গে একটু আঠা দিয়ে দিতে হবে। ওষুধটা বিকালবেলা দিলে সব থেকে ভালো হয়, তাহলে গাছে পোকাটা কম লাগবে। তো যখন ওটা মোটামুটি 3 ফুট 3.5 ফুট আসবে তখন আবার সেটাকে জল দিতে হবে। সেই জল দেওয়ার পরে কোনো সার আর লাগবে না। এটা যেহেতু গরমের চাষ, তার জন্য ছাঁচটা একটু বেশি লাগে। মাসে 2টো করে দিলে হয়, 15 দিন অন্তর অন্তর ছেঁচটা দিলে পারে হবে। আমি 2টো করেই ছাঁচ দিই মাসে 15 দিন পর পর। টোটাল যেহেতু 3 মাস থাকছে 6টা ছাঁচ দিলেই হবে। আর এই সারটা প্রথম ছেঁচে দেওয়ার কোনো দরকার নেই, আমি প্রথম ছেঁচে দিই না। আর যখন 4 নম্বর ছেঁচ দেবো, 4 নম্বর ছেঁচে আমি তখন সার আর তখন ইউজ করি না, তখন আমি স্প্রে করি।
ওটা ব্যারেলে মানে যেটা 15 লিটার জল ধরে সেটাই হচ্ছে 150 গ্রাম করে পটাশ স্প্রে করতে হয়। কেন পটাশটা দিলে পরে গাছটা প্রচন্ড সতেজ থাকে এবং কালো থাকে, আর কোনো রোগ বাগ আসে না। যে ভুট্টার দানাগুলো হয় দানাগুলো খুব সুন্দর হয়। যখন ফুলটা আসবে তখন আমি যেটা দিই মানে পটাশটা তখন আরেকবার স্প্রে করি, কারণ হচ্ছে ভুট্টার দানাগুলো অনেক সময় ছোট ছোট হয়, কিন্তু পটাশটা স্প্রে করলে পরে ভুট্টার দানাগুলো প্রচন্ড পরিমাণে মোটা হয়, যেভাবে মানে ফলনটা বেশি হবে কেজিতে। পটাশটা দেওয়ার নিয়ম হচ্ছে বিকালবেলা। আমি বিকালবেলায় দিই, 4টের পর থেকে পটাশটা ইউজ করতে হয়। মানে 10 লিটার জলে 150 গ্রাম করে। গাছে যখন মানে ছোপ ছোপ দাগ আসবে তখন আমরা হচ্ছে পটাশ ব্যবহার করি ব্যারেল প্রতি 150 গ্রাম করে, সেটা আমি দিই। তা 150 গ্রাম করে পটাশটা দিলে পারে গাছে সতেজ আসবে, গাছটা সবুজ থাকবে এবং কোনো রোগ আসবে না, যে গাছের যে পোড়া পোড়া ভাব ওইটাকে আসবে না। তারপরে গাছটাকে যখন মোটামুটি 5 ফুট হবে তখন ওই গাছটাকে ফের আরেকবার কীটনাশক ওষুধ দিতে হবে। আমি দিই যেটা কীটনাশক ওষুধ, কিন্তু নিম তেলটা মোটামুটি সপ্তাহে সপ্তাহে আমি দিই, তাহলে নিম তেলটা দিলে পরে পোকাটা একেবারে আসবে না। তারপরে যখন ওটাকে 6 ফুট হবে তখন জমিটা কেমন আছে সেটা দেখতে হবে, দেখার পরে সেইভাবে ছ্যাঁচগুলো দিতে হবে। ছ্যাঁচ যেন টান খায় না, আমার জমিতে ছ্যাঁচে টান খায় না, সেইভাবে আমি ছ্যাঁচটা দিই। গাছটা আমার এখন ভালোই আছে, ভুট্টা গাছগুলো যেহেতু আমি ভালো করে ট্রিটমেন্ট করছি। তাই ভুট্টাটা 3 মাস সময় লাগে, 90 দিন, বা যদি দানা করা মানে বীজ করা হয় সেটাকে 120 দিন সময় লাগে। 120 দিনের মধ্যে ম্যাচুরিটি হয়ে যাবে। তো এই বীজটা মোটামুটি খুব ভালো হলে পারে বিঘে প্রতি আমার প্রথম ফলন হয়েছে 13 কুইন্টালের একটু বেশি বেশি। তো এই বীজটার দাম প্রচুর দাম, করতে পারলে এই বীজটা 60 টাকা বা 65 টাকা কেজি সরকার থেকেই কিনে নেয়। চাষ করতে টোটাল খরচ 8 থেকে 9 হাজার টাকা খরচ হবে, কিন্তু চাষ করার পরে তোমার এই ভুট্টাটা লাভ থাকবে বিঘে প্রতি 13 থেকে 14 হাজার টাকা লাভ থাকবে। কারণ হচ্ছে ভুট্টার দানাগুলো অনেক সময় ছোট ছোট হয়, কিন্তু পটাশটা স্প্রে করলে পরে ভুট্টার দানাগুলো প্রচন্ড পরিমাণে মোটা হয়। যেহেতু মোটা বেশি হলে পরে তো আপনার ফলন হবে, মানে ফলনটা বেশি হবে কেজিতে, তার জন্য পটাশটা দিলে খুব ভালো হয়। কিন্তু পটাশটা দেওয়ার নিয়ম হচ্ছে বিকালবেলা। আমি বিকালবেলায় দিই, কারণ হচ্ছে বিকালবেলা না দিলে পারে সেটা হচ্ছে গাছটা পুড়ে যেতে পারে। মানে ঠিক 4টের পর থেকে পটাশটা ইউজ করতে হয়। আর ভুট্টাটা খুব সুন্দরভাবে থাকে, কিন্তু দানাটা মোটা হয়, তাহলে ওজনে বেশি হবে, তার জন্য পটাশটা ইউজ করি আমরা। এখন একটু বিরতির পর থাকছে লাভজনক কোয়েল পালন। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যের পোল্ট্রি পালকেরা মুরগি পালনের পাশাপাশি কোয়েল পালনের দিকে ঝুঁকছেন। এই পাখিটির মাংসে কোলেস্টেরল খুব কম থাকে, তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা কোয়েলের মাংস বেশি পছন্দ করছেন। কোয়েল পালনও খুব সহজ, ছোট পাখি, তাই ছোট জায়গা হলেই এই পাখিটি পালন করা যায়। নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকের হরনগর গ্রামের প্রগতিশীল চাষী অরূপ মণ্ডল, তিনি ব্রয়লার পালনের পাশাপাশি কোয়েল পালন করেছেন। তিনি তার কোয়েল পালনের অভিজ্ঞতা বর্ণনা করলেন। প্রথমত ব্রয়লার মুরগি চাষ করতাম, তার পাশাপাশি আমার মনে হয়েছিল যেন কোয়েলটা তো ছোট্ট একটা পাখি, যেটা মাংস এবং ডিমের জন্য উভয়ই বিখ্যাত, এবং ওর মাংস এবং ডিম উভয়ই প্রোটিন হচ্ছে ব্রয়লার মুরগির তুলনায় অনেক বেশি, দেশি মুরগির সমান প্রায় এর পুষ্টিগুণ। মনে হয়েছিল যেন যে এটা চাষ করা যেতে পারে। তা আমাদের রাষ্ট্রীয় মুরগি খামারে যে সমস্ত স্যাররা আছেন ওনাদের পরামর্শতেই আমার ইচ্ছা হয়েছিল যে আমি কোয়েলটাকে চাষ শুরু করি। 17 সালে এপ্রিল মাস থেকে কোয়েলটা 200 পাখি নিয়ে প্রথমত শুরু করি, তারপর আস্তে আস্তে এখন 7000 ক্যাপাসিটি পর্যন্ত আমাদের হচ্ছে মার্কেটিং হয় কোয়েল। কোয়েলের মাংস এবং ডিম উভয়ই খুবই ভালো। আমাদের যে ফার্মটি আছে সেটি হচ্ছে
উত্তর দক্ষিণ, ওটা আপনার 80 ফিট লম্বা, 20 ফিট চওড়া। প্রথমত কোয়েলের ঘর সবসময় ব্রয়লার মুরগির মতো কখনোই করা যাবে না। ওদের গায়ে ডাইরেক্ট হাওয়া লাগানো যাবে না। নিচে 1 থেকে 1.5 ফুট হচ্ছে বেড়া দিতে হবে, মানে হাওয়াটা গার্ড করতে হবে। আর উপরে মানে মিডিলটুকু ফাঁকা থাকবে শুধু। ওদেরকে নাতিশীতোষ্ণ ওয়েদারটা দিতে হবে। আমাদের নিজস্ব হ্যাচারি রয়েছে, সেখানে আমাদের ডিম ফোটানো হয়। ডিম ফুটতে 18 দিন সময় লাগে। তারপরে সেটাকে ব্রুডিং করা হয়। ব্রুডিং করে সেই বাচ্চাটাকে লালন পালন করে 40 দিন পরে ওটা বাজারজাত করা হয়। থেকে 75 গ্রাম ওজন হয়। আমরা কিলো হিসাবে বিক্রি করলে 250 টাকা কিলো, আর পিস হিসাবে গেলে 40 টাকা পিস। প্রথমত ফার্মের বায়োসিকিউরিটি ফার্স্ট। ফার্মের বায়োসিকিউরিটিটা মেনটেন আগে করা দরকার, কারণ কোনো রকম বাইরের জীবাণু যেন ঘরের ভিতরে বা ওই এরিয়াতে যাতে প্রবেশ না করে। তার জন্য ফুটবাথ করতে হবে, চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো কোনো টিকাকরণ কোনো কিছুই নেই। কোয়েলের আহামরি কোনো মেডিসিন লাগে না, শুধুমাত্র একটু ক্যালসিয়াম আর হালকা একটু ভিটামিন দিলে হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। একদিন বয়স থেকে কোয়েল 40 দিন পর্যন্ত 600 গ্রাম খাবার খেয়ে থাকে। 600 গ্রাম খাবার খেয়ে 170 গ্রাম বডি ওয়েট আসে। সেটা মানে পাইকারি 40 টাকা পার পিস, আর কিলোতে গেলে 250 টাকা কিলোতে বিক্রি। ব্লিচিং, ফরমালিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফুটবাথে বাঁধিয়ে রাখতে হবে জল, মানে পা ওখানে দিয়ে তারপরে আমরা ঘরে ঢুকি। সপ্তাহে 1 দিন বাইরে দিয়ে ফরমালিন স্প্রে করা হয়। সকাল 7:30 থেকে 8টার ভিতরে এদের কাম শুরু করতে হয়। আমরা ডিপ লিটারেই করি, আমরা কখনো কেজে করিনি, কারণ ডিপ লিটারে আমাদের খুব সুবিধা হয়। যেহেতু আমরা আগে মুরগি চাষ করতাম, সেহেতু ডিপ লিটার ম্যানেজমেন্টটা আমরা জানি। ওদেরকে জল খাবার দেওয়া, জল শোধন করা হয়। S2 দিয়ে জলটা শোধন করে তারপরে ওই জলটা আবার উপযোগী হয়ে ওঠে। পিএইচ লেভেলটা কমানোর পরে ওদেরকে দেওয়া হয়। আর ব্রয়লার স্টার্টার, প্রি-স্টার্টার ওদেরকে দেওয়া যায় 1 দিন বয়স থেকেই। সেটাকে একটু ডাস্ট করে ওটাকে দেওয়া যায়। তারপরে 14 দিন বয়স থেকে ওদেরকে ডাইরেক্টই ব্রয়লার স্টার্টার দেওয়া হয়। তারপরে ফিনিশারটা দেওয়া হয়। ফিনিশারটা আমাদের নিজের হাতেরই তৈরি। কুইন্টালে 65 কিলো ভুট্টো, তারপরে মুগ চূর্ণি থাকে, মুগ চূর্ণি 10 কিলো, আর শুটকি থাকে 3 কিলো, বাদাম খোল থাকে 5 কিলো, আর ঝিনুক গুঁড়ো থাকে 3 কিলো। এইভাবে সংমিশ্রণে খাবারটাকে বানানো হয়। খাবারটা দেওয়া হয় ফিনিশারের সময়। 42 থেকে 45 দিনের ভিতরে পাখিটি ডিমে আসে। এটা উভয় ভাবেই ব্যবহার করা যেতে পারে, মাংস এবং ডিমের ক্ষেত্রে দুটোতেই ব্যবহার করা যেতে পারে। একটা পাখি 280টা ডিম দেয়। প্রথম 6 মাসের ভিতরেই পাখিটা 150টা ডিম দিয়েই দেয়। তার 6 মাসে গিয়ে একটু রেশিওটা কমে যায়, তখন ওই 120 থেকে 30টা ডিম দেয়। তারপরে ওদের ডিমের পরিমাণ খুবই কমে যায়। তারপরে বছরে 250, সেকেন্ড ইয়ারে গিয়ে 250টা ডিমে চলে আসে। 230 থেকে 250টা ডিমে আসে। তখন আমাদের কমার্শিয়াল হিসাবে ওটাকে লস। সেক্ষেত্রে আমরা 1 বছর পরে ওটাকে কালবার্ড হিসাবে বাজারজাত করে দিই। লটে 1000 কোয়েল চাষ করতে 25 থেকে 27 হাজার টাকা খরচা হয়। ওটা বিক্রি হয় ওই 40 হাজার টাকা, 38 থেকে 40 হাজার টাকা। 2 টাকা পিস হিসাবে বিক্রি হয়। ডিমটা 1 টাকা 80 পয়সা খরচাই হয়ে যায়। আর ডিমটা 2 টাকা পিস। ডিমটা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, ওই পশ্চিম মেদিনীপুরে, এই সমস্ত সাইড দিয়ে আমরা মার্কেটটা করছি। 4-5টা ডিস্ট্রিক্ট নিয়ে আমরা মার্কেটটা করছি। আগামীতে আমাদের ইচ্ছা যে আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আমাদের কোয়েলটাকে সাপ্লাই দিতে চাই। এই সমস্ত টার্গেটটা আমাদের রয়েছে। আর আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আমরা কোয়েলটাকে আরও বেশি পরিমাণে সাপ্লাই দিতে চাই। বেশ কিছু জেলায় আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি। যে প্রথমত ডিমের ঘাটতি মেটানোর জন্যে, এবং মাংসেরও ঘাটতি আছে, কিন্তু পুষ্টিকর মাংস মানুষ সেইভাবে এখনও পায় না। যে কারণেই আমরা কোয়েল চাষটাকে আরও বেশি পরিমাণে প্রচলন করতে চাইছি। যে কারণে ডিমটাও একটা হচ্ছে উপযোগী, যে একটা দেশি মুরগির ডিমের সমান প্রায় পুষ্টিগুণ। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন জয়দেব চক্রবর্তী। তিনি পেঁপে চাষ করতে চান। পেঁপে চাষের বিজ্ঞানসম্মত প্রযুক্তি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন।
বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে হলে প্রথমে এর উন্নত জাতগুলোকে বেছে নিতে হবে। এই জাতগুলো হলো ওয়াশিংটন, রাঁচি, কুরখানি ডিউ, পুষা ম্যাজিস্ট্রি, পুষা ডোয়ার্ফ ইত্যাদি। এখন অবশ্য চাষিদের মধ্যে তাইওয়ান রেড লেডি 786 জাতটি বেশ জনপ্রিয় হয়েছে। পেঁপে চাষ করতে হলে দোআঁশ মাটি ও জল নিকাশি ব্যবস্থাযুক্ত উঁচু জমি বেছে নিতে হবে। বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করতে হবে। চাষি অবশ্য নিজেই চারা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে বীজতলায় সবজির চারা যেমনভাবে তৈরি করা হয় ঠিক সেরকমভাবে বীজ বুনে চারা তৈরি করতে হবে। এছাড়া পলিথিন প্যাকেটে চারা তৈরি করে নেওয়া যেতে পারে। এখন প্রগতিশীল কৃষকেরা প্লাগ ট্রেতে উন্নত মানের চারা তৈরি করে নিচ্ছেন। 5 সপ্তাহের চারা মূল জমিতে লাগানো হয়। চারা বসানোর আগে নির্দিষ্ট দূরত্বে গর্ত করে নিতে হয়। 1.5 ফুট লম্বা, 1.5 ফুট চওড়া ও 1.5 ফুট গভীর গর্ত করা হয়। 6 ফুট দূরত্বের সারিতে 6 ফুট অন্তর গর্তগুলো করতে হবে। এই দূরত্বে রোপণ করলে 33 শতকের 1 বিঘা জমিতে 400টি পেঁপের চারা লাগানো যাবে। চারা বসানোর সময় প্রতিটি গর্তে 5 কেজি গোবর সার, 100 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট ও 80 গ্রাম মিউরেট অফ পটাশ দিতে হবে। বেশিরভাগ জাতের পেঁপে গাছই একলিঙ্গ হয়ে থাকে, তাই প্রতিটি গর্তে 3টি থেকে 4টি করে চারা লাগানো হয়। পরবর্তীকালে প্রতি 10টি গর্তের মধ্যে একটিতে পুরুষ গাছ ও 9টি গর্তে স্ত্রী গাছ রেখে বাকি চারাগুলো তুলে ফেলা হয়। পুরুষ গাছ না রাখলে পরাগ মিলনের সমস্যা হয় এবং ভালো ফলন পাওয়া যায় না। তাইওয়ান রেড লেডি 786 জাতের ক্ষেত্রে অবশ্য সেই ঝামেলা নেই। এই জাতের গাছগুলি স্ত্রী এবং উভলিঙ্গ হয়ে থাকে। চারা লাগানোর 3 মাস ও 6 মাস পরে 2 বার চাপান দেওয়া হয়। এই সময় গাছ প্রতি 5 কেজি গোবর সার, 100 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম সিঙ্গল সুপার ফসফেট ও 80 গ্রাম মিউরেট অফ পটাশ সার দিতে হবে। গরমকালে ও শীতকালে 2-3 সপ্তাহের ব্যবধানে সেচ দেওয়া দরকার হয়। পেঁপে চাষে মাটির রস সংগ্রহণ করার জন্য মালচিং করা যেতে পারে। ড্রিপ সেচ ব্যবস্থা অবলম্বন করলে জলের প্রয়োজন কম হয়। লক্ষ্য রাখতে হবে পেঁপে গাছের গোড়ায় যেন জল না জমে। গোড়ার জল জমে থাকলে গোড়া পচা রোগের উপদ্রব হতে পারে। বিজ্ঞানসম্মত প্রযুক্তি মেনে চাষ করলে গাছ প্রতি 1.5 বছরের সময়ের মধ্যে 50 কেজি হারে অর্থাৎ বিঘা প্রতি 200 কুইন্টাল ফলন পাওয়া যায়। এখন আবার বিরতির পর থাকছে পোনা মাছ চাষের অভিজ্ঞতা। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। মিঠা জলে বাণিজ্যিকভাবে পোনা মাছের চাষ আমাদের রাজ্যের অনেক মাছ চাষী করে থাকেন। পোনা মাছের উচ্চ ফলনের জন্য পুকুর ভালোভাবে তৈরি করা খুব জরুরি। তারপরের কাজটি হলো সঠিক সংখ্যায় নির্দিষ্ট সাইজের মাছ ছাড়া। নিবিড় মিশ্র মাছ চাষে আবার জলস্তর অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ সঠিক অনুপাতে ছাড়া হয়। আসুন মাছ এবং মজুদ পুকুরের বিজ্ঞানসম্মত পরিচর্যার বিষয়ে এবারে আমরা জেনে নিই নদিয়া জেলার চাপড়া ব্লকের মাছ চাষী চন্দন মণ্ডলের কাছ থেকে। আমার এই পুকুরটা বর্তমানে আমি চাষ করি। তো পুকুর চাষ করতে গেলে সবার আগে যেটা করার প্রয়োজন আমি অন্তত মনে করি পুকুরের তলাটাকে তৈরি করা। পুকুরের তলা তৈরি করা বলতে গেলে পুকুরের জলটাকে তুলে নিয়ে সেই অল্প জল দিয়ে তাতে মহুয়ার খোল দিতে হয়। বিঘা প্রতি 15 বস্তা হিসাবে মহুয়ার খোল দিয়ে খোলটাকে 15-20 দিন পচিয়ে তারপরে ফের তাতে জল দিয়ে ওই জলটা একটু নাড়াচাড়া করে দিতে হয়। তারপরে তাতে চুন দেওয়া হয়। চুন দিয়ে জলটাকে শোধন করে দিয়ে তাতে যদি মাছটাকে ছাড়া হয় তাহলে সেই মাছটা সঠিকভাবে পুষ্টি পাবে এবং তার রোগ কম হবে এবং তার গ্রোথটা খুব ভালো হবে। বিঘা প্রতি পুকুরের তলা তৈরি করার পর মাছের সাইজ থাকে বিভিন্ন ধরনের। সেই সাইজ অনুযায়ী যদি 1000 লাইন বা 1000 পিস, 1 কিলোতে 1000 পিস মাছ হবে এরকম সাইজ মাছ ছাড়া হয় তাহলে বিঘা প্রতি 20 কিলো পর্যন্ত মাছ ছাড়া যায় রুই মৃগেল। সেই সঙ্গে 5-7 কিলো সিলভার মাছ, 5-7 কিলো কাতলা মাছ, এইভাবে মিক্স করে বিভিন্ন স্তরের মাছ ছাড়তে হয়। তাতে কি হয়, জলে যে খাবারটা থাকে সেটা প্রত্যেকটা লেভেলে এক এক ধরনের খাবার থাকে আর এক একটা লেভেলের খাবার এক এক ধরনের মাছে খায়। তাতে সব মাছগুলোতেই সঠিকভাবে পুষ্টিটা পায়। এইভাবে মাছটাকে ছাড়া হয়। তাতে মোটামুটি 1 বিঘা
জলকর থেকে বছরে আমার হিসাবে 8 থেকে 10 কুইন্টাল পর্যন্ত মাছ প্রোডাকশন করা যায়, মানে যেটা বাজারে নিয়ে যাওয়া হয় সেই বাজারজাত মাছ। মাছ ছাড়ার পর বিঘা প্রতি আমরা সাধারণত যেটা ব্যবহার করি সর্ষের খোল। বিঘা প্রতি যখন মাছের সাইজটা ছোট থাকে সেখানে বিঘা প্রতি আপনি 20 কিলো পর্যন্ত খোল প্রতি সপ্তাহে খোলটাকে ভিজিয়ে জলের সঙ্গে মিক্স করে জলে ফেলে দিলে সেটাই মাছের জন্য মানে খেতে সুবিধা হয়। যখন মাছের সাইজ আরেকটু বাড়বে তখন খাবারের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে। প্রতি 10 দিন অন্তর খাবারটাকে দিতে হবে এবং ধীরে ধীরে তার পরিমাণটাকে বাড়াতে হবে। মাছের সাইজ যত বাড়বে তার খাবারের পরিমাণটাও তত বাড়াতে হবে, তাহলে মাছ সঠিকভাবে পুষ্টিটা পাবে। এইভাবে মাছ চাষটাকে করা উচিত। যদি পুকুরে পাড়ে ঘাস বা এই জাতীয় কিছু থাকে সেটা নিয়মিত পরিষ্কার করে রাখাটাই সব থেকে ভালো, তাতে পুকুরে ভাইরাস বা রোগ জীবাণু আসে না। আর জলটাকে ঠিক করে দেখতে হবে জলটা কখন শোধন করার দরকার। যদি শোধন করার দরকার হয় বিঘা প্রতি 3-4 প্যাকেট চুন জলে ভিজিয়ে গুলে জলে ছড়িয়ে দিতে হবে, তাহলে জলটা শোধন হয়ে থাকবে, তাতে মাছের রোগটা কম হবে। বিঘা প্রতি যদি নিজস্ব পুকুর হয় তাহলে তো আলাদা কথা, আর যদি লিজ নেওয়া পুকুর হয় তাহলে বিঘা প্রতি আপনি 30,000 টাকা লিজ ধরেন। বিঘা প্রতি একটা পুকুরে বাৎসরিক খরচ মোটামুটি 50 থেকে 60,000 টাকা হতে পারে। মাছ, খাবার, অন্যান্য পরিচর্যা, নেটিং করা সব মিলিয়ে এই খরচটা আসবে এবং সেই খরচ থেকে আপনি মোটামুটি 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা পর্যন্ত তার থেকে ইনকাম করতে পারবেন। পুকুরটায় এখন জলকর মোটামুটি 4 বিঘার উপরে। এই পুকুরটাতে আমার বাৎসরিক খরচ 2.5 লক্ষ টাকা পর্যন্ত হয় সব মিলিয়ে। আমি ইনক্লুডিং আলাদা আলাদা করে বলতে পারছি না, যেহেতু আমার ইনক্লুডিং 2.5 লক্ষ টাকা খরচ হয় খাবার, মাছ, পরিচর্যা সব মিলিয়ে। আমার বিক্রি বছর শেষে হিসাব করে দেখা যায় সেটা 3.5-4 লক্ষ টাকা পর্যন্ত আমি এর থেকে মাছটা বিক্রি করতে পারি। সময় সাধারণত মাছে কিছু রোগ দেখা যায়, সেই সময় আমরা কি করি মাছটাকে নেটিং করে তাতে আমরা যে লবণ খাই এই লবণ আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে একটা পাউডার পাওয়া যায়, ওইটা মাছের গায়ে ছিটিয়ে দিই, তাতে এই ধরনের রোগগুলো আর আসে না। যেমন কানকে একটা রোগ থাকে, লেজে একটা রোগ থাকে, পচা রোগ লাগে, এই রোগগুলা সাধারণত আসে না। আর জল যদি নিয়মিত শোধন করে রাখা হয় তাহলে খুব বিশেষ রোগ মাছের হয় না। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।